আমার ফোন বিভিন্ন রকমের শব্দ করতো ওই সময়। যত সময় গিয়েছে তত সময় আমি বুঝতে পেরেছি সে কে। কিন্তু তখন বুঝতাম না। তখন মনে হতো যে হয়তো এরাই কেউ না কেউ। আবার হয়তো আড়াল থেকে কেউ কথা বলার চেষ্টা করে কিন্তু সামনে আসে না। ওই দিনও মোবাইল ফোনের শব্দ হচ্ছিল কোনো কারণ ছাড়াই। আর এই শব্দটা ছিল একজন নারীর আর একজন পুরুষের। শব্দটা অত্যন্ত ঘৃণা জাগা শরীরে। জোর জবরদস্তি করার শব্দ, লম্পটদের হাসি আর নারীর যন্ত্রণা। ওই অনেক সময় কিছু লম্পট কিছু সময়ের জন্য এমন কিছু কাজ করে যে কাজটা শুধুমাত্র সে তার ওই ছটফটানিটা দেখতে চায়। ওই রকম এই শব্দগুলো প্রচণ্ডভাবে বিরক্ত হয়ে উঠেছিলাম তখন আমি। এই শব্দগুলো যে আসে তখন আমি পার্শিয়ালি দুই একজনকে বলেছিলাম যে আমার ফোন মনে হয় যে অন্য কেউ ইউজ করে মাঝে মাঝে। এই কারণে আমি আমার ফোন বদল করার পরও এটা থামেনি। এটা তখন শুরু প্রায় একদম। আবার প্রায়শই ওই বাংলাদেশ বেতারের মতো করে শব্দ করতো, ঝড়ের পূর্বাভাস দেওয়ার মতো করে। কিন্তু ওটা কেটে যেত, কথাগুলো কেটে যেত, মানে আসতো কেটে যেত, এরকম একটা অবস্থা। ওই দিনও এরকম শব্দ হচ্ছিল এবং শব্দ হওয়ার পরে আমি খুব 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 ঘৃণা অনুভব করলাম নিজের ভিতরে। রাতের দিকে দিগন্তের তারা আসে। দিগন্তের তারা আসার পরে সে আমাকে জানায় আমার আশপাশে অনেক অ্যাক্টিভিটি। আমি জিজ্ঞেস করলাম কীরকম। সে বলল কেউ না কেউ এই শহরে ঢুকেছে, অবশ্যই আরও আগে ঢুকেছে, এখন না। যার উপস্থিতি আমি এখন টের পাওয়া শুরু করেছি। এবং ওরা আবার এখানকার অধিবাসী না, ওরা দূরের। আর আমি তাকে চিনি। আর আমি যদি এখন তোমাকে বলি তাহলে তা তোমার জন্য একটা ধাক্কার মতো। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম বলে ফেলো না, এখন না বলে আর উপায় আছে নাকি। সে তখন বলল ওদের সর্দার। আমি বললাম কাদের সর্দার? দিগন্ত তারা বলল গ্যাব্রিয়েলের সর্দার। তখন আমার মনে পড়লো ওই যে আমি বেল্ট পরা একজনকে দেখলাম মেজরের মতো। ওই বদমাইশি হাসি তার চেহারার ভেতরে। আমি ওই কথাটাই দিগন্ত তারাকে বললাম যে এটা কি সে নাকি। দিগন্ত তারা কথার উত্তর দেয়নি আমার। সে কিছুক্ষণ পর আমার একদম কাছে আসে, তারপর আমাকে বলে আমার মনে হয় যে আমার জন্য তোমার জীবনে এত ধাক্কা, এত অশান্তি, এত জ্বালা আর এত যন্ত্রণা। আমি বললাম যে এই কথা বলার দরকার নেই এখন। তারপরও সে আমার আরো কাছে আসলো। এখন ওর আর আমার ভিতরে মাত্র 1 ফিটের দূরত্ব। ওই সময় ও আমাকে বলল ও যে এসছে, তুমি যা দেখেছো এখন পর্যন্ত আর ওরা যা যা করেছে তোমার সাথে এখন পর্যন্ত কিছুই না। তোমাকে তোমাকে আলবেনিয়াম যতখানি কষ্ট দিয়েছে না, ততখানি সে কষ্ট দেবে না। কিন্তু তুমি যদি ওকে মাপো ওর শয়তানির লেভেল, তাহলে ও আলবেনিয়ামের চেয়েও বেশি বড়, ও আলবেনের চেয়েও বেশি খারাপ। তুমি জানো না তোমার সামনে কে আসবে এখন। এই জন্য আমি মনে করি যে আমার জন্যই তোমার জীবন এলো বলে এইভাবে তুমি এত অশান্তির ভেতরে। আমি ওকে কথা বলতে দিই নাই, কারণ ততদিনে আমি বুঝতে পারি যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের কারণে আমার জীবন এরকম না, এটা তাকদীর। আর আমি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ইকুয়েশনে দাঁড়ানো। এই জন্যই ওই ইকুয়েশনটা ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত পথে যা যা ঘটবে তা আমার উপর দিয়েও যাবে, বাকি সবার উপর দিয়েও। আমি পেছনে সবসময় তাকাতাম আমার পরিবারের দিকে, কারণ তাদের সিকিউরিটি আমার কাছে সবচেয়ে বেশি। এই জন্য আমি প্রায়শই বলতাম যে তুমি দেখে রাখবা বাকি সবাইকে। আমি মরলাম, তাদের কেউ না কেউ আছে, কিন্তু তাদের যদি কিছু হয়ে যায় আমার তো আর কেউ নাই। তখন আমাকে ওই একটা রাস্তায় অ্যাপ্লাই করা লাগবে, তা হচ্ছে সোজা গলায় ফাঁসি নেওয়া, এছাড়া আর কোনো উপায় নেই।
ওই গাড়ির নিচেও লাফ দিব না, ট্রেনের নিচেও লাফ দিব না। আর অন্য কোনো উপায়ে মরার আমার কোনো ইচ্ছা নাই। তখন দিগন্ত তারা সেখান থেকে চলে যায়। কিন্তু চলে গেলেও ও তো জানতো একটা খবর তো আসবে, তাই না? খবরটার আন্দাজ আমি কিভাবে পাই আমি আপনাদেরকে বলি। ফজরের নামাজের একদম আগে, তখন আজান দেয়নি। ওই সময় আমি বসেছিলাম না, আমি জিকিরও করছিলাম না, ইবাদতও করছিলাম না, বসেছিলাম আমার টেবিলে। আমি কোনো একটা কাজ করছিলাম, সম্ভবত আমি কিছু টুকটাক কাজ করি, সেগুলো অপেক্ষা করছিলাম যে আজান দিবে, নামাজ পড়বো, সেগুলো। এবং ওই সময় টেবিলে বসা অবস্থায় আমার ঘোর চলে আসে। আর আমি আপনাদেরকে বলেছি যে আমার ড্রিম একরকম আর ঘোর আর একরকম। ঘোর ইমিডিয়েটলি ঘটে। তো আমার ঘোর যখন আসে তখন আমি যেটা দেখতে পাই তা হচ্ছে একটা বিছানা, একটা মেয়ে বসা, কিন্তু বাঁধা না। একটা মেয়ে বসা এবং মেয়েটার কোমরের দিক দিয়ে মানে যে ধরনের কাপড় চোপড় পরা, সে একদমই কেমন জানি মানে অদ্ভুত। মানে তার মানে কোমরের সাইডটা একটা মানুষের শরীর যতখানি হবে তার ডাবল, শুধু ওইটুকুই। সে কিন্তু জীর্ণ শীর্ণ একটা মেয়ে। এবং তার পেছনে তার কাজ যেখানে, সেইখানে একটা হাত, যে হাতের আঙ্গুলগুলো কিন্তু সব মানুষের মতোই, কিন্তু আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা লাগানো, অ্যাটাচড। 4টা ফিঙ্গারই দেখা যায়, কিন্তু একটার সাথে আরেকটা অ্যাটাচ। আমার এটুকুর পরে আমার ঘোরটা কেটে যায়। ওই দিন দুপুরবেলা কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি ওইটা এক্সপ্লেন করবো না ইচ্ছা করেই। ওই ঘটনার চক্রে বিকেলের ভেতরে আমি বুঝতে পারলাম যে আমার জন্য ফাঁদ তৈরি করা। ঘটনা যেটা দুপুরে 2টায় শুরু হয়, যেটা একেবারে শেষ হয় বিকাল 5টার ভেতরে, 5টা সাড়ে 5টার ভেতরে, তা হচ্ছে আমার পর্যন্ত তারা চলে এসছে। মানে আমাকে ওরা ট্র্যাক করে কীভাবে ওই জায়গায় নিয়ে যাবে সেই ব্যবস্থাটা করে ফেলেছে। অর্থাৎ ভিকটিমের বাবাকে ওরা ম্যানিপুলেট করেছে ভালো মতো করে। এবং ভিকটিমের বাবা খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি ওই সময়, তো তার জন্য এটা কঠিন না। তো ওই সিচুয়েশন বাদ দিলাম যে আমি কীভাবে ওইখানে যে পৌঁছে গেছি, কারণ ওইটা বলতে আমার খুবই অড লাগে, আর ওটা ম্যাটার করে না এই মুহূর্তে ঘটনায়। কিন্তু মেইনলি ইনফ্লুয়েন্স আর ফিসফিসানি আর মেয়ের মুখ দিয়ে বের হওয়া কথাগুলোর ঠিকানাগুলো, জায়গাগুলোর নামগুলো, এই সমস্ত কিছু একটা সূত্রে মিলে শেষ পর্যন্ত আমাকে ওরা ধরে ফেলেছে। এখন আর উপায় নেই যাওয়া ছাড়া। এবং ওই সময় এমন পরিস্থিতি ছিল না যে আমি পালিয়ে যাব, না, পালানোর আর কোনো রাস্তা নেই। আর তখন পর্যন্ত ব্ল্যাক লিকুইড এই পরিমাণ ট্রেড লেভেলে দাঁড়ায় নাই। আমি তো জানতাম মনে যে কী হইতেছে আমি পেছনে। আমি তখন গাড়িতে, আর যেই গাড়িতে, ওই গাড়িতে যে কোনো মানুষ উঠতে চায় না, ওইরকম একটা গাড়িতে আমি। তো আমাকে নিয়ে যাওয়া হলো এবং যে ধরনের ট্রিটমেন্ট আমি মনে করেছিলাম আমার সাথে দেখাবে মানুষ, ওইরকম দেখায় নাই। মানে কেউ নেগেটিভ কোনো রকম বিহেভিয়ার করে নাই। মেয়েটা আমার চোখের সামনে, এবং মেয়েটা আমার থেকে মনে হয় তখন 1-2 বছরের ছোট ছিল। মানে এই মুহূর্তে আমার থেকে 3-4 বছরের ছোট হবেই। মেয়েটাকে আমি ঠিক যেভাবে দেখেছিলাম ঘরের ভিতরে, সে ওই অবস্থাতেই। তো আমি বলেছিলাম না যে আমি ঘরের ভিতরে দেখেছিলাম যে তার কোমরের সাইডটা অস্বাভাবিকভাবে ফোলা। তো পরে আমি জানতে পারি যে সে ডাইপার পরা। এবং কেন এত বড় ডাইপার পরা সেটা আরও পরে একসাথে শুনবেন আমার সাথে। কিন্তু কথা হচ্ছে, ওই ঘরে সবার সামনে থাকা অবস্থায় মেয়েটাকে যখন আমি দেখলাম, এরপর আমার ব্ল্যাক আউট হয়। আমার কিচ্ছু মনে নাই। ব্ল্যাক আউট হয় এবং ব্ল্যাক আউটটা কেটে যাওয়ার পরে নিজেকে মানে পাই আমি একটা ইয়েতে বসার যে জায়গা রয়েছে না ডাইনিং স্পেসে, ওই জায়গায় আমি বসা। আশপাশে মানুষজন প্রচুর চিল্লাপাল্লা করছে, আমি জানি না ঘটনা কি। আর ওই মেয়ে, ওর নাম আমি নিব না ইচ্ছা করে, ওই মেয়েটা না মারাত্মকভাবে চিৎকার করছে এবং ওই
চিৎকার না থামানোর জন্য বাবা নিজেই যায়, মুখে এক ধরনের ব্যবহার করে তারা, যাতে সে চিৎকার না করতে পারে। এটা হচ্ছে এমন এমন ধরনের চিৎকার যে মেয়েটাকে একটা পেইন দেওয়া হচ্ছে, যে পেইনটা মেয়েটা নিতে পারছে না। এবং সে বারবার বলছিল যে তার পেটের ভিতরে কেমন জানি করে, পেটের ভিতরে কেমন জানি করে। ওই সময় সে সহ্য করতে পারে না। এটার জন্য তারা ডাক্তার দেখিয়েছিল, পরে সব কথাই বলবো। তো ডাক্তারের যে মেডিসিনগুলো, ওই মেডিসিনগুলো তারা দিত, মেডিসিনের কারণে, মেডিসিনের এফেক্টে মেয়েটা সারাদিন হুঁশে থাকতো না। কিন্তু ব্ল্যাক আউট তো হয়েছে। ব্ল্যাক আউট হওয়ার এই সময়টা পরে হিসাব করে দেখলাম যে আমার ব্ল্যাক আউট ঘটে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো। মানে এই টাইমে আমার কোনো হুঁশি নাই, সেন্সই নাই। এই টাইমে কী ঘটছে আমি সেটা জানি না। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার উপরে কেউ আসছিল কিনা, কারণ আমি অন্য কথা বলতে পারবো না। এইভাবেই বললি যে আমার উপরে কি কোনো আসর আসছিল কিনা। তারা বললো যে আসর আসছে মানে তোমার তো চেহারাই, মানে ওই লোক আর কি হেভি পাওয়ারফুল লোক, তো বলতেছিল যে তোমার চেহারাই তো বদলেই গেছে, তোমার চেহারাই বদলেই গেছে। মনে হইতেছিল যে তুমি আমার ঘরে এসে আমাকেই দাপট দেখাইতেছো। তখন আমি তো জানি না কিছু, আমি বললাম যে না, আমার উপরে আসর আসে। তাদেরকে তাদের ভাষায় বুঝাইলাম আর কি, আমার উপরে আসর আসে। তো এই সময় তো আর আমার নিয়ন্ত্রণ থাকে না। এখন কি বলছিলাম আমি, মানে ওই আসর কি বলছিল, সেগুলো কিছুই বলা নাই। উল্টা আমি নাকি অপমান করছি তাকে। আমি বললাম যে না, এটা হইতে পারে না, আমার এরকম ব্ল্যাক আউট হয়। আপনি যদি আমার ব্যাপারে খোঁজ নেন জানতে পারবেন যে আমার ব্ল্যাক আউট হয়। তো সে বললো যে তার মেয়ের ব্যাপারটা দেখতে, কারণ বারবার আমার নাম আসতেছে, বারবার আমার নাম। মেয়েও বলে ওই সময় সমস্যা হইলেও বলে, আবার তারা স্বপ্নেও দেখে, নাম খালি একটাই দেখে, মানুষ দেখে না। তো আমি তাদেরকে বললাম ঠিক আছে, আমি দেখবো, মেয়েকে দেখবো আমি। তো ওর চিৎকারটা থামলো। চিৎকার থামতে থামতে ততক্ষণে রাতের 10টা বেজে গেছে। ঠিক এই মুহূর্ত থেকে যা বলবো এগুলো অনেক সময় অনেকে নিতে পারবেন না। আমি আমার এই কথাগুলো অনেক আগে বলতে চেয়েছিলাম, বলি নাই। কারণ লিখতে আর বলতে হিম্মত লাগে দুই রকমের। লিখতে গেলে আপনি কিছুটা ইরেজ করে কিছুটা গুছিয়ে বলতে পারবেন বা লিখতে পারবেন, কিন্তু বলতে গেলে ওই মুহূর্তগুলোকে তো আর সরানো যায় না, কারণ চোখের সামনে সব কিছু ঘটেছে। তো এই মুহূর্ত আর ওই শব্দগুলো জবান আটকে দেয়। এখান থেকে শুরু সব। নোংরামের যে কি ইতিহাস সামনে আসতেছে আপনারা জানেন না। আর ওরা জানে যে আমাকে ব্রেক করার জন্য এটি সবচেয়ে বেস্ট রাস্তা। কারণ এখানে আমার আর শক্তিই থাকে না, নিয়ন্ত্রণ তো দূরের কথা। আমার উপরে হাজারটা নিয়ন্ত্রণ থাকলেও সামনে তৈরি হওয়া পরিবেশে বর্ণনা যখন, যে বর্ণনা আমি আপনাদেরকে দিব, তো আমি দেখি, তাই না? মেয়েটার নাম আমি বলবো না, কোনো মতেই না। আমি মেয়েটার ডাক বা আমার চিৎকার চেঁচামেচিটা থামার পরে আমি ওই ঘরে ঢুকি আবারও। আর আমি আগের মতো করে ওই সিটকে নিয়ে আটকে দিই দরজার লক দিয়ে। এটা সে মেয়ে নোটিস করে, এবং ওই সময় বুঝতে পারলাম যে মেয়ের ভেতরে কেউ না কেউ আছে। তো আমি জিজ্ঞেস করলাম কে ভেতরে। তো সেখান থেকে উত্তর দিল, আমি হচ্ছি একজন কে। এই নারীর ভেতরে আমার থেকে তো আসলে লাভ নেই, বরং আমার তোমার শরীরের সাথে থাকা উচিত। যদি আমি তোমার শরীরের সাথে থাকতে পারি, তাহলে আমি আমার নিজের খায়েশটাও মেটাতে পারবো, আর অন্য সবার সাথে যা মন চায় তা করতে পারবো। কিন্তু এই নারী দেহ থেকে আমাকে মুক্তি দাও। এই নারী দেহের ভেতরে আমার আর ভালো লাগে না। কিন্তু অবশ্য তখন ভালো লাগে যখন ওরা আসে। আমি বললাম যে কারা আসে। সে মেয়েটা হালকা মাথা সামনের দিকে আগায় দেয়। সে বিছানাতে বসা, লাফাদা নেই, কোনো কিচ্ছু করে না। সে তখন বলল, যখন ওরা আসতো, ওরা গ্যাব্রিয়েলরা, ওরা ওই সমস্ত ভাইয়েরা। এখন তুমি তো সবাইকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছ। সরিয়ে দিলে না, সরিয়ে দিয়ে তুমি আমার ক্ষতি করলে। ওরা আসতো, আমার খায়েশ মৃত্যু সবই হতো, কোনো সমস্যা হতো না।
এখন আমাকে এই মানবীর দেহ থেকে বের করো, বের করে আমাকে একটু কোথাও যাওয়ার সুযোগ করে দাও। অবশ্যই আমি আর তোমার কাছে তো যেতে পারছি না। আর এই মানবীর দেহের মধ্যে আমার আর ভালোও লাগছে না, ওর গায়ের গন্ধ আমার কাছে উৎকট লাগে। জিজ্ঞেস করলাম তোদেরকে এখানে পাঠায় কে? ভাদ্রি। তো সে সাথে সাথে বললো উই উই উই, তুই তাহলে জানিস, তুই তাহলে জানিস সে কে? আমি বললাম যে আমি তো জানি, আমাকে বলে সবাই যে ওকে নাকি বলা আছে যে আমার ঘাড় মটকানোর জন্য আসবে। ওইখান থেকে সে আমাকে উত্তর তোর ঘাড় মটকানোর জন্য সে আসবে না, সে আমাদেরকে পাঠিয়েছে তোর ঘাড় মটকানোর জন্য না, তোকে বরবাদ করার জন্য, তোকে জিন্দা এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার জন্য যাতে তুই নিজের গলায় ফাঁস দিস। তোর ওই অবস্থা করে ছাড়বে। তুই জানিস না ওনাকে, ওনার কি জিনিস সেটা তুই এখন পর্যন্ত ফেসই করিস নাই। মার খেয়েছিস, মার খাতে খেতে শরীর শক্ত হয়েই যাবে। তো কখনো কখনো 2-4-10 জন মানুষ দ্বারা ও আমাকে বলেছিল যে কখনো 2-4-10 জন মানুষ দ্বারা কি আমি, যাই হোক, আমি এই কথা উত্তর দিইনি। তখন আমি বললাম যে তোদের বস কই? সে এদিক ওদিক তাকালো, তাকিয়ে বললো যে এখানে নাই, কিন্তু সে আসবে এবং সে সে এসে সে 2টা সংখ্যা পূরণ করবে। আমি বললাম যে কোন 2টা সংখ্যা? সে তখন বললো এখন 568 নাম্বার চলছে। আমি বললাম 568 মানে কি? এই আমি যখন জিজ্ঞেস করলাম মানে কি, সে আমাকে বলে যে ওর সাথে 568 বার হয়ে গেছে। 569তম বার ওনার আর 570তম বার তোর, ব্যাস এইটুকুই। আমি বললাম যে কি, কার কি বার? কিন্তু যখন আমি এই কথাটা বললাম বোকার মতো কার কি বার, ওই সময় যে আমার রিয়েলাইজেশন আসলো। ও আমাকে বললো কি এতক্ষণ, পুরো ব্যাপারটা ছিল হচ্ছে সেক্সুয়াল অ্যাবিউজের। 568 নম্বর যে নাম্বারটা ওরা আমাকে বললো, আমি জানি না এটা সত্য নাকি মিথ্যা। ওরা ওই সময় দাবি করছে যে 568 বার যা হওয়ার হয়েছে ওই মেয়ের সাথে, 568 বার, এবং এটা এই ইম্পসিবল নাম্বার। এবং এখন নাকি আরো 2টা সংখ্যা দেওয়া বাকি, 570 করা বাকি, এবং এই 2টা সংখ্যা ফুলফিল করবে 69 হচ্ছে পার্টি নিজে, 70 নাকি আমি। আর আমাকে ওরা বলেছিল যে তুই যাই করিস না কেন, তুই 70 নম্বর, তুই 70 নম্বরই থাকবি, তুই কোনো দিক দিয়ে কোনো রকম বদল আনতে পারবি না, তোকে দিয়ে 70তম বার করানো হবেই, এছাড়া কোনো উপায় নেই। তখন আমি কোনো কথার উত্তর দিচ্ছি না, কারণ এটা আমার জন্য একটা ইমোশনাল ট্রমা। এই নাম্বার বলুন বা এই ঘটনা বলুন, এটা আমার জন্য একটা ইমোশনাল ট্রমা। আমার চোখের সামনে 1000টা ছবি ফুটে, আর ওই সময় সে আমাকে বলল ঠিক ওইটার মতো, ঠিক ওইটার মতো যেটার কথা তুই বারবার ভাবিস মাঝে মাঝে। তো সে সময় বয়স হয় নাই, কিচ্ছু তোর গজায় নেই, কিন্তু মেয়েদের গজা যায়, ছেলেদের না গজাক, মেয়েদের সবই হয়। এই জন্য কম বয়সী মেয়েদের সাথে সব কিছু করা যায়, কিন্তু কম বয়সী ছেলেদেরকে দিয়ে সেটা করা যায় না। করা যায় তোদের মতো তাগড়া জোয়ান ছেলেদেরকে দিয়ে। আর তোরা যখন তাগড়া জোয়ান, আস্তে আস্তে তোদের জোয়ান আরও বাড়তে থাকবে, আর পুরো বয়সে তো তোদের জোয়ানের লেভেল তো আরও অন্য লেভেলে যে পৌঁছা যায়, কারণ তখন তোরা অনেক রকমের ওষুধ খাস। হয় নেই, ওই আদিকালের কথা বলে যা, ওই আদিকালে তুই কিছু করতে পারিস না, বললামই তো, তুই নিজেই বাচ্চা মানুষ, কিন্তু সে তো আর বাচ্চা ছিল না। এই জন্য যারা যেইভাবে সুযোগ নেওয়া দরকার সেভাবে সুযোগ নেয়, এবং সুযোগ নিতে কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, আদিকাল থেকে এইভাবেই চলে। কিছু সময়ের জন্য হয়তো নারী জাত বলবে যে সহ্য হয় না, খারাপ লাগে, কিন্তু এরপরে দেখবি যে সেও একই রকমের আনন্দ অনুভব করে। তুই কতক্ষণ মনে হয় তোর, কতক্ষণ মনে হয় তো ব্যাস। এরপরে আর আমি ওই জায়গায় থাকি নাই। এই কনভারসেশন আমার জন্য অনেক বেশি কঠিন, অনেক বেশি টাফ।
আমি এগুলোর জন্য তৈরি না তো। তো আমি বেরোয় আসি এবং যখন বেরোয় আসি তখন সে ওই নূরজাহান নামটাও নিল, সে আরও ২টা ৩টা নাম নিল। ওই ২টা ৩টা নাম আবার আমার জন্য খুব ক্লোজ। তো তারা অ্যালাইভ। তো এভাবে বলল যে রাতে তাদেরকে ভিজিট দেওয়া কঠিন না, রাতের বেলা তাদের কাছে যাওয়া কঠিন না। এবং সে আরও একজনের নাম নিয়ে বলল যে তার সিল ভাঙতে তো বেশি সময় লাগবে না, জাস্ট একটা স্ট্রোক। এভাবে সে বলেছিল কথাটা। ওইখান থেকে ওই অবস্থায় চিল্লা বলছিল, বাকি সবাই শুনছিল কিন্তু আমি তো বাইরে। তো মেয়ের বাবা আর কি বলেছিল যে এই অবস্থায় চলে, আমিও সামনে যাইতে পারি না, আমার মেয়ের যা মন চা তা বলে, এগুলো কি হয়? আমি তাদেরকে বললাম যে দেখেন, একটু অপেক্ষা করেন, আমার লোক আছে, আমি একটু তাদের সাথে কথা বলবো, কিন্তু একটু সময় লাগবে আমার, কিন্তু অন্য কোথাও দেখেন না, এখন আমি দেখতেছি। তো তারা ওটা অ্যাপ্রিসিয়েট করলো কিনা আমি জানি না। আমি চলে আসি, চলে আসার পরে অপেক্ষা করছিলাম দিগন্ত তারার। কথাগুলো না মাথা থেকে যায় না, যে ধরনের বিশ্রী কথা, এই কথাগুলো কখনো মানে ব্রেন থেকে দূরে যায় না কখন মানুষের। তো আমি অপেক্ষা করছি দিগন্ত তারার, কিন্তু মাথার ভেতরে আবার সাথে সাথে আরেকটা জিনিস ঢুকলো যে ব্ল্যাক আউট হলো কখন আবার। প্রায় 30 মিনিট 40 মিনিটের মতো ব্ল্যাক আউট। এই সময় কি ঘটলো? মানে আমি কি শুধুমাত্র ওই লোকটাকে গালি দিলাম? তো কোন সেন্সে আমি গালি দিলাম, বা যেই কথা বলছে সে কেন ওই লোকটাকে গালি দিল? তার মানে তখন আবার একটা 2 নম্বরই থট আমার মাথার ভিতরে ঢুকে যে বাবা কি আবার কোনো দিক দিয়ে ইনভলভ কিনা, বা বাবাকে দিয়ে এবার কোনো কিছু চলতেছে কিনা। 568 মানে 568 নাম্বারটা, এটা ইম্পসিবল নাম্বার। এটা কেবল ঘরের মানুষের দ্বারা এই ইম্পসিবল নাম্বার মানে কাভার করা পসিবল, কিন্তু তারপর অনেক 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 ব্যাপার মাথায় ঢুকছিল না। আর ইম্পসিবল নাম্বার দেখে আরও বেশি অবিশ্বাসও লাগছিল, কিন্তু অনেক কথাই হয়তো ওই কথাগুলোকে অ্যাভয়েড করা যায় না। তো ওরা নাকি এখনও মানে অপেক্ষায় আছে। তো আমি তখন দিগন্ত তারাকে বললাম যে দেখো, ইম্পসিবল নাম্বার আর 2টা নাম্বার নাকি বাকি, এখন 570-এর রিজনটা কি? তখন দিগন্ত তারা আমাকে যেটা বললো এটা শোনা পড়ে না, আমার রুহটা আমার নিজের জায়গায় ছিলই না। 568 নাম্বার ফিগারটা এটা ইম্পসিবল ফিগার না, এটা হয়ে গেছে। আর মেয়ের বাবা অনেক কথা তো আমাকে বলেছিল, মানে মেয়ের মার থেকে একটু বেশি শুনি, আর মেয়ের ওই যে বোন ছিল একটা ছোট, ওর কাছ থেকে আরও অনেক কিছু শুনেছিলাম, কিন্তু ওই সময় বললাম না যে ওগুলো ব্ল্যাক আউটের কারণে খেয়াল নাই। 568 নাম্বার এটা ইম্পসিবল নাম্বার না, এটা হয়ে গেছে, এবং এই কারণে মেয়ের এই অবস্থা। মেয়ে এখন এই জন্যই ডায়পার পরে, ওর ভেতরে ইনফেকশন এত মারাত্মকভাবে ছড়াইয়ে পড়ে যে ওর ওভারি পর্যন্ত ফেলে দিতে হয়, আরও কিছু অপারেশন ওর ভেতরে হয়। ও তারপর থেকে এখনই অবস্থা। আমি বললাম যে তুমি আমাকে বলো নাই কেন? কে বলো, আমি তোমাকে কোন কথা বলবো, আমাকে এটা একটু বলবে? তুমি একটা মানুষ, আর তোমাকে যেইভাবে পারার দরকার সেইভাবে ওরা যাতা দেওয়ার চেষ্টা করে। আর আমি তোমাকে এসে যদি এসে বলি তাহলে কি তোমার যন্ত্রণা 2 দিক দিয়ে কমবে না বাড়বে আরো? বলো। আমি এই কথার কি উত্তর দেবো আমি বুঝতে পারলাম না। যেই সময় আমি কনফার্মেশন পেলাম যে 568 নাম্বার এটা সত্য, এই নাম্বারটা আপনি ইমাজিন করতে পারেন। আমি যাই না, এক একজনের মানসিকতা এক এক রকম, কিন্তু আমার মানসিকতা অন্যরকম, আর আমি এই জিনিসটা অন্যভাবে ডিল করি। এটা আমার পার্সোনাল লেভেলে যে আমি ডিল করি, এটা আমার লাইফের সাথে এমনভাবে টাই আপ করা যে আমি কোনোদিন মরার আগ পর্যন্ত ভুলতে পারবো না এই জিনিসগুলো। ওদিকে এদিক ওদিক তাকাই, আসমানের দিকে তাকাই, হোপলেস আমি, মানে হোপলেস। এই 568 নাম্বার এই এনাফ, এই নাম্বারই এনাফ আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইম্পসিবল কতগুলো থিওরি মাথার ভিতরে আসে, ইম্পসিবল সিনারিও মাথার ভিতরে আসে। আপনি এগুলোকে কখনো অ্যাভয়েড করতে পারবেন না। আপনার মাথার মধ্যে ওগুলো এমন বিষ ছড়াবে যে আপনি বুঝতে পারবেন না, যদি আপনি আমার মতো হন। যখন আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের বিবেক, আর আমার নিজের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার বিবেক নিজেই। আর আমি যখন জিজ্ঞেস করলাম যে বাকি 2টা নাম্বার,
সে আমাকে ধরে একটা কথা বলল যে আমাকে মাফ করে দিও, কিন্তু আমি 569 নম্বর ঠেকাতে পারবো না, এটা আমার বাইরে। কিন্তু 570 আমরা ঠেকাতে পারবো হয়তো, কিন্তু 569 ঠেকাতে পারবো না। অর্থাৎ আমি জানার পরও আরেকবার ঘটবে। তুই ইমাজিন করতে পারেন আমার মতো লোক যে এটা জানার পর এটা ঘটবে, তাহলে আমি কিভাবে সময়টা কাটাবো? এক একটা মিনিট আমার জন্য গজবের। ওরা কেউ আমার কিচ্ছু না, লোকগুলো আমার কিচ্ছু না, কিন্তু ইমেজগুলো তো আমার জন্য গজবের, তাই না? কারণ আমার মাইন্ড সেটটা অন্যরকম। আমি তো মানুষের মতো না, সাধারণ মানুষের মতো না। ওই ইমেজ আমার মাথা থেকে সরছিল না। তো আমি ওকে বললাম যে কোনোভাবে কি ঠেকানো যায় না? দিগন্ত তারা আমাকে বলল আমি সিম্পলি ম্যাচ করতে পারবো না তার সাথে শক্তিতে, কারণ সে আলবেনিয়নের সমান, কিন্তু সে ওই শক্তি ম্যাচ করে, ওই শক্তি সে দেখাবে না, কিন্তু সে তোমাকে আঘাত করবে ঠিকই। আর সে জানে তোমাকে কিভাবে আঘাত করতে হবে। সে যে কোনো উপায়ে এই নাম্বারটা ফুলফিল করিয়ে দেবে, যে কোনোভাবে। এটা একসেপ্ট করে নেওয়া ছাড়া উপায় নেই। এবং একসেপ্ট করে নিয়ে যদি সামনে যদি 70 নম্বরটা ঠেকানো যায়, আমি জানি 70 নম্বর তো হবে না, আমি ওটা জানি। আমি ওদিকে তাকিয়েছিলাম ফেরফের করে। এই কথাগুলো মাথায় ঢোকে না, মাথায় ঢুকে না, এই কথাগুলো ঢুকে না মাথায়। তখন আমি আমি মানে আমার মনে আছে যে আমি ওকে মানে দূর দূর করছিলাম, সরব এরকম। আমাদের হাতে তো উপায় নাই, তাই না? আমি তখন ওকে চ্যালেঞ্জ করা শুরু করলাম। আমি তো জানি না, তখন পর্যন্ত ওর পুরা নাম জানি না। তো আমি ওই আমি পাদ্রির আগে একটা শব্দ জানি, এটুকুই আমি জানি। পুরা নাম জানি না। তো পুরা নাম না জানলে তো আবার সমন করা যায় না, ডাকা যায় না। তো আমি আমার নিজের মাথায় যেটা কাজ করছিলাম, আমি ওরা ডাকছিলাম ওইভাবে যে তুই কোন জায়গায় আসিস আমার সামনে আয়, কোন জায়গায় আসিস আমার সামনে আয়। প্রায় 2টা ঘন্টা আগে আমি কী করছি আমি নিজেও জানি না। আমি ওকে শুধু ডাকছি, কিন্তু ওর দিক থেকে অন্য কোনো দিক থেকে কোনো সারা শব্দ, কোনো কিছু নাই। কিন্তু আমার জন্য গজব অপেক্ষা করছিল, গজব। পালায় আসছি, কিন্তু গজব অপেক্ষা করছিল। কারণ রাত তখন প্রায় 3:30 বাজে। আমি তো আসছি ওইখান থেকে আরও আগেই। দিগন্ত তারাও চলে গেছে। 2 ঘন্টা অনেক ট্রাই করলাম, হয় না। প্রায় 40 মিনিটের মতো আমি চুপচাপ বসে আছি। এবং ওই সময় প্রথমবারের মতো আমার নাকে একটা ঘ্রাণ আসলো। মানে অনেকটা ওই যে চিমনি দিয়ে তারা যেরকম ওই সুগন্ধি ছড়ায়, ওরকম চিমনি জাতীয় কোনো কিছু দেখেও সুগন্ধি ছড়াচ্ছে। এবং আমি তো চুপচাপ বসা, দেখুন আমার মাথায় কথা আসার কথা না, কিন্তু তারপরও আমি মানে যেখানে বসা সেখান থেকেই কীভাবে জানি ফ্লাশ একটা ইমেজ দেখছিলাম, মানে ভিশন আর কি, যে আমার পাশ দিয়ে কেউ ঘোরাফেরা করছে, যে অনেকটা পাদ্রির মতো পোশাক পরা, যার মাথাটা অনেকটা আমার পরিচিত একজনের ফেসের মতো, তার বুকে যে ক্রস উল্টা, এবং ওই উল্টা ক্রসে আবার উল্টা পেন্টাগ্রাম লাগানো, উল্টা ক্রসে উল্টা পেন্টাগ্রাম লাগানো। আর তার এক হাতে একটা বাচ্চা ধরা, 6 বছর বা 7 বছরের বাচ্চা, এবং ওই অপর হাতে ওই চিমনির মতো যেটা থেকে একটু ধোয়া বা যে সুগন্ধি টাইপের ধোঁয়াটা বের হয়। এবং আমি এই ফ্ল্যাশ ইমেজটা দেখলাম, মানে ভিশনটা দেখলাম, আমার নাকেও গন্ধ লাগছে তখন। আমি অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। তো আমি তখন উঠে ওই লোকের নাম্বার খুঁজলাম, যেই লোকের মাধ্যমে এই লোক পর্যন্ত আমি যে পৌঁছে গেছি, মানে এর বাবা পর্যন্ত। কাউকে আমি ওই সময় রিচ করতে পারছিলাম না। কেন জানেন? রাতে 3:30টায় আমি কাকে কি বুঝে ফোন দিব? আবার যদি ওই সময় কোনো ঘটনা ঘটতে থাকে ওইখানে, যদি আমি ফোনটা দিই, তাহলে উল্টা আরও খারাপও হইতে পারে। মানুষ যে কোনো সময় যেই কোনোভাবে আমাকে ব্লেম দিতে পারে, কোনো কারণ ছাড়াই। কারণ ওই লোক সুবিধার না, মেয়ের বাপ সুবিধার না। এই জন্য হালকা হলেও তার ভেতরে আমার সন্দেহ ছিল, কিন্তু ওই সন্দেহটা আমার ভুল। মেয়ের বাপ খারাপ, কিন্তু মেয়ের প্রতি না। ওইটা পরে আমি জানতে পারি। কিন্তু আমার হাত পা কাঁপছিল।
আমার হাত পা কাঁপছিল এবং আমার সামনে যত জিনিসপত্র আছে এই জিনিসগুলো একটু করে কাঁপছে, এটা আমি টের পাচ্ছিলাম একটু করে। এই যে শেকটা হচ্ছে, এই শেকটাকে আমি বুঝি যে যেকোনো সময় আমি যেখানে বসে রয়েছি এখান থেকে এমন কোনো কিছু দেখবো যেটা আমার দেখা উচিত না। এমন কোনো কিছু যে জিনিসটা কল্পনা করা টাফ। বাংলাদেশ বেতারে শব্দ ভেসে এলো আমার মোবাইল ফোনে। ঠিক আগের মতো করে যেন একটা বিশেষ বুলেটিন শোনাবে আমাকে। এবং যে সময় ওই বিশেষ বুলেটিনটা চালু হয়, ওই বিশেষ বুলেটিনে ওই ক্র্যাক হওয়া রেডিও নয়েজ আসছিল, মানে ক্র্যাকিং রেডিও নয়েজ, আবার ভয়েসটা ক্র্যাক হয়ে আসছিল। মানে ভয়েসটা আমাকে এটা বোঝাচ্ছিল যে নিগৃহীত বা অপহরণ করা সেই ওই নারীর সাথে কি হয়েছে ওইরকম। তো আমি তো জানতাম যে আমি এখন ভিশন দেখবো, তাই না? আমার চারপাশের জিনিসপত্রগুলো কাঁপাকাঁপি শুরু, মানে বাতাসে। কিন্তু ওই ফোন কলের কারণে ওটা আরও একটু ডিলে হলো। মানে ফোন কল না আর কি, ওই যে ফোনটা ওইভাবে আর কি হওয়ার কারণে ওইটা ডিলে হলো। এবং ওই যে আবহাওয়া বার্তা যেটা যেই স্টাইলে এটা শুরু হতো, ওটা যখন শেষ হয়ে গেল ঠিক ওই মুহূর্তেই আমার পেছনে জানলা ছিল, কাঁচের জানলা। আর প্রচণ্ড বাতাসে যখন জানলাটা সশব্দে বাড়ি মারবে ওই রকম সশব্দে বাড়ি মারলো। জানলা গ্লাসগুলো ভেঙে গেল, তিনটা গ্লাস, তিনটাই গ্লাস ভেঙে গেল। একটা গ্লাসের টুকরা আমার হাতের উপরে পড়লো, আমার হাতও কেটে গেল। আমার হাত যে সময় কাটে, আমি যে সময় আমার হাতের দিকে তাকাই তখন আমার নজর যায় ওই জানলার ওই দিকেই। জানলার যে কপারটা ভেঙে গেল মাত্র, আমি ওইদিকে অন্য কোনো কিছু দেখি। ওইদিকে যেভাবে আমি বাইরের পরিবেশ দেখতাম সেরকম না, কেমন জানি ওই ঘরটার মতো, ওই রুমটাই। এবার যখন আমি চোখ ঘুরায় অন্যদিকে তাকালাম, আমি ওদিকেও দেখি ওই একই রুম। অর্থাৎ আমার চোখে এখন যে ভিশনটা দেখানো হচ্ছে এটা আমি চোখ বন্ধ করলে হয়তো দেখবো না, কিন্তু চোখ যেদিকে খোলা রাখি দেখবো। আমি দেখতে পাচ্ছি ওই মেয়েটা বসা, এক্সেপ্ট সে ডাইপার, আর কোনো কিছু নাই। কিন্তু সেইটা ম্যাটার করে না, ম্যাটার করার পেছনে যে জিনিসটা আছে। তারা তো বিশেষ করে সে হচ্ছে ম্যারি, তার একটা নগ্ন রূপ, মানে বডিতে কোনো কিছু নাই, মানে ওই মূর্তির কোনো কিছু নাই। তো মেয়েটার যে বেড, ওই বেডটা কীভাবে জানি মনে হচ্ছে সামনের দিকে চলে আসছে, এবং ওইটা কিছুটা বেডের মতো হলেও মনে হচ্ছে সিংহাসনও। তার পেছনে আর কি মেরির সেই মূর্তিটা, এবং তার ওই এক হাত এক জায়গায়, আরেক হাত আরেক জায়গায়, যেটার ইশারা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই ঘরের ভেতরে একসাথে 7 জন লোক ঢুকলো, ফাদার টেপের, কিন্তু তারা সকলেই পরা সোনালি কাপড়, সোনালি যেটাই হোক সেটা, এবং তাদের চেহারা ঢাকা, বড় কাপড় দিয়ে তাদের ফেস ঢাকা। 7 জনের হাতেই ওই চিমনি রয়েছে, যে চিমনিটা চলে এবং ওটা থেকে ধোঁয়া বের হয়। তো অদ্ভুতভাবে সেই মূর্তিটা কীভাবে জানি আরও কাছে আসলো, মনে হচ্ছে যে মূর্তি আমার চোখের সামনেই, আর আমি চাইলেই মেয়েটাকে ক্রস করে যে মূর্তিটা ধরতে পারবো, এরকম একটা অবস্থা। মানে আমি সেই জায়গায় উপস্থিত। এখন ঘর কিছুটা আলো আধারের মতো। তো এখন মেয়েটাকে আমি দেখলাম যে ওইখানেই 2 জন পাত্রী, ফাদারের মতো বা যেই হোক, এরা 2 জন মেয়েটাকে এমনভাবে তুলে ধরলো, মানে ওর হাত ধরলো, হাতের কবজি খুবই আরামসে ওকে উঠালো, মানে ওকে বুঝালো মা উঠো, এরকম কোনো কিছু সামথিং। ওকে সামনেই কোত্থেকে এত কিছু আসে জানলাম না, কি জানি আসলো সেই জিনিসের মধ্যে মেয়েটাকে বসিয়ে দিল। মানে বুঝলাম যে মেয়েটাকে ওরা পরিষ্কার করছে, গোসল করায় দিচ্ছে, এরকম কোনো কিছু। আবার তাকে সেই জায়গায় নিয়ে গেল। এখন যেই এই কাজগুলো করছে না, ওই সময় কিন্তু আমার চোখ যা দেখে তারপর আমার চোখ আমাকে বন্ধ করতে হয়, আমার চোখের লজ্জা অনেক। শব্দগুলো আমি বুঝতে পারছিলাম যে মেয়েটাকে ওইখান থেকে নামানো হয়েছে এবং মেয়েটাকে ওই জায়গা উঠানো হচ্ছে আবার। তা আমি তো চোখ খুলি না।
কিন্তু চোখ যেহেতু খুলি না, দেখতে তো পাচ্ছি তারপরও, কারণ শব্দ তো কানের ভেতরে ঢুকে মস্তিষ্কে একটা ছবি ঘটায় দেয় নাকি। তো ওই ছবি যখন ঘটায় ওটা আরো ডেডলি হয়, ওটা আরো খারাপ হয়, ওটা আরো ঘৃণার উদ্রেক দেয়। তো এই জন্য চোখ খুলে ফেললাম। আমার নজর এখন শুধুমাত্র ওই সামনের দিকে, যে সামনের দিকে আমি একজনকে দাঁড়িয়ে থাকা অবস্থা দেখলাম। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে সব, ওই রুমটা আর কি অন্ধকার হয়ে যাচ্ছে, এবং আমি দেখতে পেলাম ওই জানোয়ারটা ও ওই মেরির মূর্তির পেছনের দিক থেকে বের হলো, এবং মেরির মূর্তিকে সে খুবই বিশ্রীভাবে টাচ করে, এবং ওই বিশ্রীভাবে টাচ করার পরে সে মেয়েটার পাশে এসে দাঁড়ায়। আমি আবার যখন চোখ বন্ধ করলাম, সে আমাকে শীষ মারল। তো বেশ কয়েকবার কন্টিনিউ শীষ মারার পরে আমার চোখ বন্ধ অবস্থায়, যেহেতু ওই শব্দগুলো আসছিল, কিছু উদ্ভট শব্দ, আমি নিজেকে সহ্য করতে পারছিলাম না, আর ওই জায়গায় স্টেবল করে ধরে রাখতে পারছিলাম না। আমি শুধু বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন, কিন্তু ওই এক্স্যাক্ট টাইমে শুধু আল্লাহ আপনি আমাকে মুক্ত করেন বাদ আমার কোনো কথা মুখ দিয়ে আসছিল না। কিন্তু আমার কেন জানি মনে হলো যে ও একটা বড় জীব বের করেছে, এটা আমার মনে হলো। এবং এটা মনে হওয়ার সাথে সাথে আমি তাকাই, এবং আসলেই একটা বড় জীব ওই মেয়েটার যে চুল আছে না, এই চুলগুলাকে করতেছে, জিভ দিয়ে সে তার মেয়েটার চুলটাকে সে আঁচড়ায়। আমাদের মেয়েরা যেরকম চুল আঁচড়ায়, সে জিভ দিয়ে সেটা করছে, মানে রিভার্সে, নিচের দিক থেকে, উপরের দিক থেকে না। তারপরে আমি আমার চোখ বন্ধ করে ফেলেছিলাম, এবং ওই শব্দগুলো আমার ভালো লাগছিল না, এবং ওই শব্দ আপনার কল্পনায় ইমেজ ঢেলে দেয়। কান বন্ধ করবেন, শব্দ তারপরে তো যায় না। তো ওই ইমেজই যখন ব্রেনের সাথে খেলতে শুরু করে, আপনি ঠেকাবেন কি দিয়ে? তো তারপরে কিছু সময় পরে ওই যে আমার মুখ দিয়ে অন্য কোনো কথা আসছিল না, আল্লাহ আমাকে মুক্ত করেন, মানে আমি না পারছিলাম বিসমিল্লাহ বলতে, না পারছিলাম আয়াতুল কুরসি, কিচ্ছুই না। এটা থামে, যা হচ্ছিল এটা থামে, এবং এটা থামার পরে আমি চোখ খুললাম, দেখলাম যে সব মানে একদম স্টেবল। আমি আমার ঘরেই, তখন আজান দেয় নাই, ঘড়ির দিকে তাকালাম না, আজানের সময় হয় নাই। কিন্তু ও অতক্ষণে না দিলটা ভাঙা টুকরো টুকরো হয়ে গেছে আমার, ঘৃণায়, অসহায়ত্ব, ঘৃণা আর অসহায়ত্ব আপনাকে যে কি অবস্থার মধ্যে ফেলবেন না বললে বুঝতে পারবেন না। কি পরিমাণ ঘৃণা যা লাগছে, যে মানে এটা আমার কারণে হলো, মানে এই জিনিসটা আমার কারণে, কত রকমের হিসাব নিকাশ। একবার মনে হয় যে আমার দোষ কি, মানে আমার ভেতরে শয়তানি বোঝায় যে আমার দোষ কি, আবার আমার বিবেকই বলে যে সম্পূর্ণ দোষ তোর। এই যে কনফ্লিক্টিং কন্ডিশন আমার নিজের ভেতরে, আমি তো যারা কোর্স করে তাদেরকে বুঝাই যে ফাইট করা লাগবে, কিন্তু সেই দিন আমাকে বোঝানোর জন্য কেউ ছিল না যে ফাইটটা আমি কীভাবে করব। কিন্তু শেষের দিকে যা বুঝতে পারলাম যে এই সমস্ত কোনো কিছুর জন্য দায় আমার না, দায় চক্রান্তকারীদের, যারা ষড়যন্ত্র করে, কারণ তারা ষড়যন্ত্র করে এই কাজ করছে, তারা আমাকে ফাঁসানোর জন্য করছে, আমাকে বিপদে ফেলানোর জন্য করছে। তাহলে সম্পূর্ণ দোষ হচ্ছে ষড়যন্ত্রকারীদের, আমার না। এটা আমি বুঝতে পারি ওই দিন রাত্রেবেলা যখন আজান শুরু হয়, কিন্তু নামাজ পড়তে যাওয়ার পরে এমনভাবে বাধা আসছিল, এমনভাবে এই ইমেজগুলো মাথার ভেতরে আসতে শুরু করলো যে এক পর্যায়ে আমি নামাজ ছেড়ে দিয়ে দাঁড়ায় আসছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি এইভাবে নামাজ পড়তে পারবো না, ইমেজ কোনো মতো সরতেছে না। আমি যে ব্যাটেলটা লড়তেছিলাম, সেই ব্যাটেলে লড়ার মতো ক্যাপাসিটি আমার তখন ছিলই না, কারণ আমাকে ভেঙে আত্মরা বানিয়ে ফেলছে ওরা, সবাই ভেঙে আত্মরা বানায় ফেলছে। আমার আর কোনো উপায় ছিল না, আর লড়াই যে করবো সেই স্ট্রেংথও ছিল না আমার। আমি দাঁড়াচ্ছিলাম, কিছু সময় পর আমি বসে পড়লাম, যেভাবে মানুষ বৈঠকে বসে, নামাজ আর আমি পারিনি পড়তে। ওই ইমেজ আমার মাথা থেকে যাচ্ছে না কোনো মতেই না। আর আপনি ওই ইমেজ নিয়ে মাথার মধ্যে যে ইমেজ ঘুরপাক খায়, ওই ইমেজ নিয়ে তো আপনি ইবাদত করতে পারবেন না, রবের পারবেন না। আমি আসমানের দিকে তাকে শুধু বললাম যে আপনি আমাকে একটু উদ্ধার করেন।
আচমকাই, কিন্তু জাস্ট একদিনের ব্যবধানে। গত ভোরে দেখলাম আমি ঘোর, আর জাস্ট 24 ঘন্টার ভিতরে সব চেঞ্জ হয়ে গেছে। ড্রামার মতো চেঞ্জ হয় লাইফ, ড্রামার মতো। আমিও সব বুঝি যে মানুষের লাইফ এইভাবেই চেঞ্জ হয়, কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে। তো আমি বাথরুমে যাই, বাথরুম থেকে একটু ফ্রেশ হই, গোসল করি ঘিন্নায়। তো গোসল করার এক পর্যায়ে আমি এটা ব্যাড টাচ পাই। এটা প্রথমবার, এমন না, ব্যাড টাচ আগে অনেকবার পেয়েছে, কিন্তু আমার বাসা পর্যন্ত ওই সময় তো কেউ আসতে পারতো না। এমন না যে আসতে পারতো না, আসতো ঠিকই, কিন্তু আমি কখনো আসলে ওইভাবে কাউকে দাঁড় করাই নাই যে আমার বাড়ি পাহারা দিবে। আমি ওগুলো পছন্দ করি না, আর আমি পাহারা দিয়েও কোনো কিছু ঠেকাইতে পারবো না যেটা আমার নসিবে আছে। ব্যাড টাচটা পাওয়ার পরে না খুব তাড়াতাড়ি বের হয়ে আসি, শুয়ে পড়লাম। আলো ফুটে গেছে। আমার ওয়াইফ আবার 1-2 ঘন্টা পরে উঠে সে চলে যাবে। তা সে তখন করতো, তখন থেকে সে পড়াতো। আমি যে ঘুমের ভেতরে না, এই ঘুমের ভেতরে আমি একটা জিনিস দেখি। সেই ঘরে আমি কি দেখতে পাই জানেন? মেরির মূর্তিটা ওই ঘরে নাই, ওইটা ওয়ালে, মানে ওইটা একটা প্রতিচ্ছবি ভেসে উঠেছে, এবং ওই যে প্রতিচ্ছবিটা, ওই মেরির গায়ে কোনো কাপড়ই নাই, মানে মূর্তির। এবং সেই মূর্তিকে জড়ায় আছে সে, ওই মূর্তিটাকে সে জড়ায় আছে। কে? পাদ্রী। ওকে আমি ঘরে ওই সময় দেখতে পাচ্ছি, ও জড়ায় আছে সাপের মতো, এবং যে অঙ্গভঙ্গি ওর, যেন ও এই মূর্তির সাথে সঙ্গমে লিপ্ত। মানে কি পরিমাণ সাইকো হইতে পারে ইমাজিনও করতে পারে না। সেটা মানুষ হোক আর ওরা হোক, ওরা যে কি পরিমাণে সাইকো এই সমস্ত ব্যাপারে কল্পনা করতে পারবে না। ওরা হচ্ছে পিওর টেবিল। তো ওর ওই অবস্থা, ওকে আমি ওইভাবে জড়ায় থাকতে দেখতেছি, ওইভাবেই। আর নিচে মেয়েটা শুয়ে আছে, এবং ওই ঘরের ওই কন্ডিশনের ভেতরে কে জানি বারবার একটা নাম্বার রিপিট করছিল, একটাই নাম্বার রিপিট করছিল, 569। অর্থাৎ যে 2টা নাম্বার বাকি ছিল, এখন নাম্বার বাকি একটা, ওই এক আমি। ওটা জীবনও হবার যে ছিল না, এটা ওরাও জানতো, আর এটা আমিও জানতাম। আমি গলায় ফাঁস দেবো, কিন্তু কোনোদিন এরকম কাজ করতে পারবো না, কারণ আমি ওরকম ম্যাটেরিয়ালের মানুষই না। তো ঘোরটা যে সময় আমার কাটে ঘুমের ভেতরে আর কি, তখন 8:45 বাজে। তো ওইটা বসে আছি, ঠিক ওই সময় ওই ফোন আসে আমার। মেয়েটার নাকি খিঁচুনি উঠে গেছে অনেক, তো তারা মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছে একদম, মানে একটু আগেই। তো ওইখান থেকে আর কি আমাকে ফোন দেয়। তো আমি জিজ্ঞেস করেছিলাম খিঁচুনি উঠেছিল কখন। তো তারা যে সময়টার কথা বললো আমাকে, এইটা ওই সময়টা যে সময়টায় আমার চোখের সামনে ভিশনটা আমি দেখতে পাচ্ছিলাম। ওই শব্দগুলো ধারণা হয় আপনার কি 569 কেন, ওইরকমই। তো একদিন ছিল সে মেডিকেলে, পরের দিন আবার তাকে নিয়ে আসা, ওইটা একই ট্রিটমেন্ট। আপনি কি করবেন, ও কোনো কিছু হোল্ডে রাখতে পারে না। কিন্তু রাত্রে নাকি ব্যথা অতিরিক্ত বেড়ে গেল ওর, আর ও শুধু চিৎকার করে বলছিল যে ওদেরকে থামাও। আর মেয়ে নিজেও হাসছিল, আবার নিজেও বলছিল যে থামাও। আর অদ্ভুত কিছু কথাবার্তা নাকি মেয়ে বলেছিল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন মানে আসুক, মানে ওটা তখনকার কথা, মানে পরে আর কি আসুক। মেয়েটা যখন বাড়িতে আসবে আমি তাদেরকে বলে রাখি যে সে আসুক, সে আসার পরে যদি একটু খাবার খেতে পারে খাবার খাক, আর না খেতে পারলে সমস্যা নেই, আমি আসবো। তো মেয়েটা ঘরের খাবার খায়নি, কোনো খাবার খাবে না। মেয়েটা তখন ফুল পজেশনের ভিতরে, যেই তার কাছে যায় সে জিহ্বা বের করে খুব বিশ্রীভাবে ইশারা দেয়, হাত ব্যবহার করে, এবং শরীরের বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে। তার বোন গেলেও, তার মা গেলেও, তার বাবা গেলেও মানুষ এটা নিতে পারে না, সম্ভব না। এক সময় তো
মেয়ের মাই চেয়েছিল মেয়েকে মেরে ফেলতে। মেয়ের বাবা তো একটু প্রভাবশালী লোক বা একটু পাওয়ারফুল লোক, তো মেয়েকে তিনি তার স্বামীকে বলেছিলেন মেয়েকে মেরে ফেলো, নাহলে কোনো জায়গায় ফালা দিয়ে আসো। তো তারা এটা নিতে পারছিল না। তা আমি 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 জানি আমি কিছু জিনিস করি। আমি জানতাম যে আমার যদি এরকম জানোয়ারকে ফেস করতে হয়, তাহলে আমাকে অনেক কিছু ফেস করার নিয়তেই ওইখানে যাওয়া লাগবে। আমি ওই নিয়তে আর কি বের হই। আমি মেয়ের সামনে যে পৌঁছাই, আমার সাথে ইচ্ছা করে আমি একটা ফুল চিকেন নিয়ে যাই, গ্রিলড, ইচ্ছা করে। কারণ মেয়েটা কোনো কিছু খায় না আমি জানি, আর আমি চেষ্টা করে দেখি মেয়েটাকে কোনো কিছু খাওয়াতে পাই কিনা। তো মিট সবার ভালোই লাগে, সে যেই হোক না কেন, ওদের ভেতরে সবারই মিট ভালো লাগে। তো আমি ইচ্ছা করে এটাই নিয়ে যাই, এবং যখন আমি এটা দিই মেয়ে ওটা আসলেই খাচ্ছিল, গ্রিল চিকেনটা মেয়েটা আসলেই খাচ্ছিল, এবং আমি ফ্লোরে বসে আছি, ফ্লোরে দরজার পাশে ফ্লোরে আমি তুই হাঁটু জড়ায় বসে আছি। আমি তাকায় তাকায় মেয়েটাকে দেখতেছি, আমি কারোর দিকে তাকায় তাকায় দেখি না, তো আমি এবার তাকায় তাকায় মেয়েটাকে দেখতেছিলাম। ও খাবার খায় আর আমার দিকে তাকায়, ও খাবার খায় আর আমার দিকে তাকায়, একবার হাসে আবার খাবার খায়, একবার ফেসটা এমন করে যে খুব দুঃখে আছে, আবার খাবার খায় আবার হাসে। আর আমি মনে মনে বলতেছিলাম যে খাবারটা একবার শেষ হোক। ও খাবার খাচ্ছে, ও খাবার খাচ্ছে, নিজের মন মতো খাবার খাচ্ছে, একবার আমার দিকে তাকায় আর একবার খাবার খায়। ওই পর্যায়ে আমি বলেছিলাম যে তুই যদি কোনো গোলাম হয়ে থাকিস তাহলে গোলামের সাথে কথা বলবো না। আমি গোলামের সাথে কথা বলার জন্য আসি নাই। আমি তোদের বসকে কি করেছি তোরা সবাই জানিস। তো যদি গোলাম আমার সাথে কথা বলার চিন্তা ভাবনা করিস, তাহলে গোলামকে আমি এখান থেকে নিয়ে যাব, গোলাম বাঁচবে না। এর চেয়ে বেশি ভালো হয় বস যদি কথা বলে আমার সাথে। তো মেয়েটা আমার দিকে তাকালো একবার, কারণ মেয়েটা পজেসড। তো সে আমার দিকে একবার তাকানোর পরে খাবারে মনোযোগ দিল, এবং অনেকক্ষণ ধরে খাবারটা খেলো সে। কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই। আমি অধৈর্য হয়ে উঠেছিলাম। তো খাবার খাওয়া শেষ, খাবারটা যখন খাওয়া শেষ, বাচ্চাদের মতো পাগলাটে আচরণ করে সে মাকে ডাক দিল, বোনকে ডাক দিল, বাবাকেও ডাক দিল, এবং সে খাবারের প্লেটে এদিক ওদিক ছুঁড়ে মারলো, কিন্তু আমার দিকে মারা নেই। খাবারের প্লেটটা সে ভেঙে ফেলেছে, এবং ওই হাত যে ময়লা হয়েছে সেটা নিজের শরীরে সে যে কাপড়ে সেটা মুছলো। তো আমি আবার তাদেরকে বলেছিলাম আপনারা যান। আমার চারপাশে কিন্তু কাচের টুকরো, মানে এই যে প্লেটটা আর কি ভাঙা, সেটার টুকরো। আমি তো জানতাম যে ভেতরে কেউ না কেউ আছে, কিন্তু যে আছে তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। এই জন্য আমি তাকে আরেকবার বললাম, যখন সবাই চলে গেল আমরা দুজন তখন একা। আমি তাকে বললাম যে দেখ, আমি তোদের বসের সাথে কথা বলতে চাই। তো সে তখন আমাকে উত্তর দিল, উনি আসবে, উনি তো আসবে, কিন্তু এই সুযোগে 570 নম্বর করা কিন্তু সম্ভব। এটা বলতে বলতে সে যেভাবে অঙ্গভঙ্গি দেখালো, ওই অঙ্গভঙ্গি আপনারা কল্পনা যদি করেন তাহলে বুঝতে পারবেন, বলতে পারবো না। তখন আমি বললাম যেগুলো করিস না, তোর বসকে ডাক দে। আর দ্বিতীয়বার যদি কাজ করার চিন্তা ভাবনা করিস আমার সামনে, তাহলে এটা মনে রাখিস, তোদের বস যার কাছে যে রিপোর্ট করতো সে কিন্তু দুনিয়াতে নাই। তাকে ওইখানে আমি আটকে দিয়েছিলাম, বাকি যা হওয়ার তার সাথে হয়ে গেছে। আর তোর মতো গোলামকে টেনে এখান থেকে বের করে নিয়ে যাওয়া কঠিন না। তোর বসের সাথে কথা বলবো, তোর বস আমার জন্যই আসছে, তাই না? যা, তোর বসকে ডেকে নিয়ে আয়। তখন মেয়েটা না পড়ে গেল। এখন কে যে বেরিয়েছে সেটা বুঝতে পারছিলাম না। এমন নয় যে আমার হুমকিতে সে চলে গেছে, না, ওইটা নর্মালি সে এখানে বসে মেয়েকে গার্ড দিচ্ছে। তো তারপরে মেয়েটার নর্মাল সেন্স ফেরত আসে, এবং নর্মাল সেন্স ফেরত আসার পরে আপনি বুঝতেই পারছেন একটা মেয়ে কি একটা কন্ডিশনের ভেতরে থাকে। তো আমি আবার ওই রুম থেকে বের হই। তো তারা একটু টেক কেয়ার করলো প্রায় 2 ঘন্টা কোনো অ্যাক্টিভিটি নেই শূন্য। কিন্তু আমার যেটা মনে হচ্ছিল, এই 2 ঘন্টা যে অ্যাক্টিভিটি নেই এটা আসলে সময় নষ্ট করার পেছনে কারণ। মানে ওরা সময়টাকে গভীর রাতের দিকে নিতে চায়, এবং রাত যত গভীর হবে তত শক্তি বাড়বে বেশি, আর তত বেশি স্ট্যামিনা ওদের।
আর আমাকে ভাঙার জন্য। এই যে দীর্ঘ সময়টা আর কি, এটা আমাকে ভাঙার জন্য যথেষ্ট। ওইটা হচ্ছে মাইন্ড গেম ওদের। ওরা জানে তো সবই। ওরা আমার ব্যাপারে জানে না, জানে, জেনে বুঝেই এখানে এসছে। দিগন্ত তারা আমাকে দূর থেকে বলেছিল সে তো আসবে, রাতে যে কোনো একটা সময় সে আসবে, কিন্তু আমি যদি এখানে থাকি এতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ সে তখন তোমাকে বিপদে ফেলে দিতে পারে। কারণ সিনারিও তৈরি করা কঠিন না। কি সিনারিও? কারণ পরিবারের মানুষজন কিন্তু ওই কথা জানে না যেটা এখন আপনারা সবাই জানেন। তারা কেউই জানে না। তারা শুধু জানে যে কি জানি হচ্ছিল মেয়ের, এবং তার ইমিডিয়েট 2টা অপারেশন করা পরে বিভিন্ন অর্গানে ইস্যু দেখা দেয় তার, কিন্তু তারা তার জানে না। এমনকি যদি আপনাদের সোজা বাংলায় বলি, একজন গাইনি ডক্টরও বুঝতে পারবে না যে ইস্যুটা কি। মানে নাম্বারের ইস্যুটা এখানে প্রমাণই রাখে নাই ওরা, সিম্পলি এমনভাবেই নাম্বারটা বেড়েছে। এটা কল্পনা করতে পারবে না, কেবল ওদের দ্বারা সম্ভব। আর ধূর্ত মানুষ যারা আছে তাদের দ্বারা সম্ভব। এই নাম্বার ঠিক রেখে সব কিছু সঠিক দেখানো, মানে বডিতে কোনো ইস্যু হয়নি এটা দেখানো, এটা সম্ভব। তো কখনো কখনো জ্ঞান বা নলেজ আপনার জন্য এটা পাপের সমপরিমাণ হয়ে তারা জানেন, কারণ সেটা আপনি জানেন এবং জানার কারণে এটার জন্য আপনি সাফারও করবেন। এখন আমি অপেক্ষা করছিলাম আসুক সে, আসতে তো হবে, সে আমার জন্য এসছে। আমি ডাইনিং স্পেসে বসা, তখন আমার কানে না একটা শব্দ আসলো, ড্যাং এরকম, এবং এই শব্দটা আসা মাত্রই মেয়েটার গলা থেকে একটা অদ্ভুত কোয়ারের মতো শব্দ এলো, মানে এরকম কিছু একটা শব্দ, কিন্তু এটা তালে শব্দ যখন আসলো। ওই রুমে আমি ঢুকেছি, অন্য কেউ আসেনি ততক্ষণে। আমি দেখতে পাই ও দাঁড়িয়ে আছে এবং নিজেকে সে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে, আমার হাত উপরের দিকে উঁচু করে, নিজের শরীরকে বাঁকিয়ে, মানে সে নিজেকে একটা ফুলের অঙ্গভঙ্গিতে নিজেকে নেওয়ার চেষ্টা করছে। তখন আমি ওকে দেখার পরে জিজ্ঞেস করলাম, কে তুই? কে তুই বলার পর আমাদেরকে এমনভাবে তাকালো যেন সেটা একসেপ্ট করতে পারছে না যে আমি ওকে বললাম যে কে তুই। ততক্ষণ আমার পিছনে মানুষজন চলে আসে, আমি তাদেরকে বললাম যে চলে যা। তো তারা চলে যাওয়ার পর আমি আবার জিজ্ঞেস করলাম, কে তুই? তো ওইখানে মেয়েটা থাম করে বেডের সাথে পড়ে যায়। দাঁড়ানো অবস্থা, ওকে কেউ ধাক্কা মারলো, ওই ধাক্কার ফোর্সও একেবারে বেডের ওইখানে যে পড়ে, ও ঘাড়ে ব্যথা পায় আমি শিওর। কিন্তু ও ওইখানে স্টাক, ও যে স্টাক হয়ে আছে ও শুধু ওইটা না, মেয়েটাকে যখন দেখলাম যে ফোর্সফুলি সে পড়ে গেল ওইখানে, মেয়েটার শরীর থেকে একটা ছায়া বেরিয়েছিল। আর যেই ছবিটা আপনারা দেখতে পান, ওর বুকের উপরের অংশের ছবি, একটু বাজে আমার চোখের সামনে। সে বাতাসে ভাসছে, সে বাতাসে ভাসছে, তার তার চোখ কেমন জানি, লোলুপ দৃষ্টি থাকে না মানুষের, তো জানোয়ারের ভেতরও দেখবেন লোলুপ একটা দৃষ্টি থাকে। সে শিকার করুক বা তার লোলুপ দৃষ্টি থাকুক, যেটাই থাকুক, ওর চেহারার ভিতরে সেটা ছিল, ওর সে ভাব ভঙ্গিতে সেটা ছিল। উল্টা ক্রসের সাথে উল্টো পেন্টাগ্রাম লাগানো, আর একটা ওনার মতো দেখেছিলাম, চুলগুলো যে বাইরে বেরিয়ে আছে সেটাও। মুখের একটা পাশ একটু উঁচু, যেন ওদিক দিয়ে সে হাসার কারণে, মানে একদিক দিয়ে হয়তো তার ওই অংশটুকু সংকুচিত হয় গালের। এবং সে আমাকে হাত দিয়ে ইশারা দেখালো, সেক্সুয়াল কন্ডাক্টের ইশারা, হাত দিয়ে। এবং সে আমাকে ইশারা দিয়ে বোঝালো মেয়ে রেডি। তারপরে সে আমাকে ইশারা দিয়ে বোঝালো 570 নম্বর। ওই সময় আমি ওর দিকে থুতু মারি, এবং আমার স্পষ্ট মনে আছে থুতুটা ওকে ভেদ করেই অপোজিট পাশে যেয়ে পড়ে। তো যখন এই থুতুটা মারলাম,
ওইখান থেকে পড়ে গেল, এরকম মনে হলো যে একগুচ্ছ আলোকিত ডাস্ট পড়ে গেছে। কিন্তু সেটা তো না, কারণ সেই মেয়ের শরীরে ফেরত গেছে। এখন মেয়ের শরীরে ফেরত যাওয়ার পরে সে উঠে বসলো। উঠে বসার পরে সে আমাকে বলল যে, কখনো তুই ছোট বাচ্চাদেরকে ধরেছিলি? তুই একটা জিনিস খেয়াল করে দেখবি যে ছোট বাচ্চাদের প্রতি সবার আগ্রহ বেশি থাকে, কেন জানিস? ছোট বাচ্চা কিন্তু অনেক কিছু নেই, কিন্তু তারপর আগ্রহটা কি? কারণ ওই ইনোসেন্স নষ্ট করার একটা মজা আছে। ওই মজাটা তারা নেওয়ার চেষ্টা করে। ওই মজার স্বাদ যখন একজন পায়, তখন ওই ইনোসেন্সটার যে স্বাদ, ওই স্বাদ তাকে সবচেয়ে বেশি সুখ দেয়। পেনিট্রেশন কোনো দিক দিয়েই সম্ভব না। পেনিট্রেশন কল্পনা করাও অনেক কঠিন। কিন্তু ওই যে বললাম, ইনোসেন্স, ওই ইনোসেন্সের পেইন আর ওই ইনোসেন্সের সেই স্বাদ, এই দুইটা জিনিস তাকে তার চরম সুখটা দেয়। বললাম না, পেনিট্রেশন রিকোয়ারমেন্টের ভিতরে পড়েই না। ছোট বাচ্চাদের হিসাব কিন্তু তারপরও অনেক সময় হয় কি, যে সেই ছোট বাচ্চা ছেলে না মেয়ে, এটা কেউ কখনো দেখার দরকারই মনে করেনি। ওই সময় ওর কোলে একটা ছোট বাচ্চা, আমি দেখতে পাচ্ছি। কথা বলতে বলতে কোন জায়গা থেকে জানি ওর কোলে একটা ছোট ছেলে বাচ্চা। এবং ওই ছেলে বাচ্চা এরকম যে ওর ওর ফেস, মানে আমাদের ফ্রন্ট যে সাইড, মানে সামনের সাইডটা, ওইটা মানে বুকের সাইডটা নিচের দিকে, মানে ওর কোলে রয়েছে স্বাভাবিকভাবে না, উল্টোভাবে আর কি। মানে বুকের দিকটা নিচের দিকে, পিঠের দিক উপরের দিকে, এইভাবে ওই কোলে এমনভাবে আছে। এবং এমনভাবে সে তাকে স্পর্শ করছিল যেটা কখনো কল্পনা করতে পারবেন না। ওইটা একটা ছেলে বাচ্চা, কিন্তু আমি জানি যে ওইটা ওইখানে কোনো মানুষ নেই। কিন্তু সে আমাকে বারবার বলছিল যে এই বাচ্চাটা এই ভবনেরই। সে মাত্র ওকে 2 তলা থেকে এখানে নিয়ে আসছে 4 তলায়। মানে ওটা তো 4 তলায়, মানে সে বলছিল, ক্লেম করছিল সে 2 তলা থেকে বাচ্চাটাকে নিয়ে আসছে। তো হাফ প্যান্ট পরা, সম্ভবত ঘুমেছিল। এবং এমনভাবে সে তাকে টাচ করছিল যে টাচ করাটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এবং একজন সাধারণ মানুষ সেটা কখনোই নেবে না ভালোভাবে। আর যদি আমি সোজা সাপটা বলি, তাহলে ওর প্যান্ট সে খুলে ফেলেছিল। এবং সে আমাকে কিছু কিছু জিনিস দেখাচ্ছিল। সে বলছিল যে জাস্ট এইভাবেই শত শত বছর ধরে সব কিছু চলে। তুমি স্রষ্টার চার্চে যাও, স্রষ্টার মন্দিরে যাও, স্রষ্টার যেই কোনো স্থানে তুমি যাও, সবখানেই সবসময় এমনটা চলে। কোথায় চলে না? কারণ ওই ইনোসেন্সকে নষ্ট করার একটা মজা আছে। ওইটা আবার নির্ভর করে যত সামনে ধীরে ধীরে বয়স বাড়তে থাকবে, সেই ইনোসেন্সকে নষ্ট করার ইচ্ছা থাকবে নাকি সেই ইনোসেন্সকে ভোগ করার ইচ্ছা দাঁড়াবে। তখন আবার যদি ভোগের ইচ্ছা দাঁড়ায়, তখন কিন্তু পেনিট্রেশন দরকার হয়ে পড়ে অনেক। এবং এই পেনিট্রেশন করা আরও অনেক বেশি টাফ, কারণ তুমি যার ইনোসেন্সকে নষ্ট করার চেষ্টা করবে, সে রেজিস্ট করবে যে কোনোভাবে হোক। এখন যদি তুমি তাকে খুন করে পেনিট্রেশনের চিন্তা ভাবনা করো, তা তো অত বেশি আঙুরে সফল হবে না, কারণ ডেড বডি থেকে অত বেশি রেসপন্স আসবে না, সেই দিকে আসার দরকারও নেই। কিন্তু তারপরেও সেইটা তোমার ভেতরের সেই রাক্ষস, যে রাক্ষস সবার ভেতরে, সে রাক্ষসকে সেই কাজ সারিয়ে দেওয়ার জন্য সমস্ত রকমের যত সাহায্য দরকার ততটুকুই করবে। পরে দেখবে যে তোমার হাউস মিটেছে কিন্তু খায়েশ মেটেনি, হাউস মিটেছে কিন্তু খায়েশ মেটেনি। 5, 6, 9, আমার আর তোমার একটা ছিল বাকি, আমারটা শেষ। এবার তুমি ওকে দিয়ে মুক্ত করে ফেলো। আর যদি কোনো সন্তান জন্ম নেয়, ভয় নেই, আমরা পেটের ভেতরে সেটাকে মেরে ফেলবো, কেউ জানবে না কোনোদিন। আর যদি তোমার মনে হয় যে না, তুমি 570 নম্বর কখনোই ফুলফিল করবে না, আমরা তোমাদের পরিবারের সবার পেছনে লাগবো। সবার ইনোসেন্স নষ্ট করতে সময় লাগবে না, সেটা সে যেই হোক, হোক সে অনেক বড়, হোক সে অনেক ছোট।
ইনোসেন্স নষ্ট করার জন্য কোনো কিছু সীমা বাকি নেই। আমি আবারও বলি, নাম্বারটা ফুলফিল যদি না করো, আমরা তোমার পরিবারের পেছনে যাব। আমি তখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে নাম্বার ফুলফিল করার এত ইচ্ছা কেন। সে আমাকে সিম্পলি বললো, যেটা আমার দায়িত্ব তোমাকে দিয়ে 570 নম্বর পুরা করা। এটা আমার দায়িত্ব, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। তখন আমার মাথার মধ্যে আরেকটা জিনিস ঢুকলো, যদি 570 নম্বর ফুলফিল করা লাগে আমাকে দিয়ে, এই জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, যদি 570 নম্বর আমাকে দিয়ে ফুলফিল করা লাগে, তাহলে 559 বার তোরা কেন তোরা? তাহলে এটা তোদের ইচ্ছা, তোদের সমস্ত প্ল্যান, এই প্ল্যানের ভিতরে আমাকে শুধু শুধু টেনে নিয়েছিস আর বোঝাস যে 570 নম্বর করা আমার দরকার। হ্যাঁ, 569 করে আবার 570? তোরা পারবি না। তোরা আমার ব্যাপারে জানিস পর্যন্ত না। এখন তোদের যে বস ছিল সে তো আর নাই। আমি এখন কি জিনিস জানিস? আমি যদি এখন একটা ডাক দিই, অন্তত হিসাব করতে পারবি না এত পরিমাণ লোক এখানে চলে আসবে। এবং আমি যদি একবার বলি তোকে খেয়ে ফেলতে, তোকে জিন্দা খেয়ে ফেলবে। সে আমাকে রেসপন্স দিল, ডাক দে। ঠিক এই অবস্থায় আসুক আর দেখুক আমার কোলে একটা ইনোসেন্স বসা, এবং এই ইনোসেন্সকে আমি কিভাবে নষ্ট করি ওরা দেখুক। তারপরে আমাকে পারলে মারার আগে 1 সেকেন্ডের জন্য হলেও ওরা এসে দেখবে যে ইনোসেন্স এইখানে কিভাবে নষ্ট হয়। ডাকতে তার এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করার মতো তো কন্ডিশনে কখনোই ছিলাম না। সে ওই বাচ্চাটাকে ওইভাবে বিশ্রীভাবে হাত বোলা যাচ্ছে। সে নিজে থেকে আমাকে বললো যে কোন সময় হয়নি, তোর সাথেও হতে পারতো, অন্য আরেকজনের সাথেও হতে পারতো, কার সাথে হয় না? গোপনে হয়, সিঁড়ি ঘরের পেছনে হয়, কোনায় হয়, বিভিন্ন জায়গায় হয়, কোথায় হয় না? আমরা শুধু এক্সপ্লয়েট করি, আর এর বাইরে কোনো কিচ্ছু না। আমাদেরও মজা লাগে। বললাম না যে এই ইনোসেন্সকে নষ্ট করা এর একটা আলাদা সুখ। ভোগ আর সুখের তফাৎ এটাই। ভোগ করার পরে তুই দেখবি যে তোর আর এর প্রতি কোনো আগ্রহ নাই। যত আগ্রহ শুধু ভোগ পর্যন্তই। ভোগের আগের যে আগ্রহটুকু, ওই যে সেই পিরিয়ডটা, যে পিরিয়ডে তুই শুধু ফ্যান্টাসাইজ করবি, তুই শুধু কল্পনা করবি এইভাবে না ওইভাবে না এইভাবে, তোর এই ফ্যান্টাসি তোকে অনেক বেশি সুখ দিবে। কিন্তু সেই সুখটা যখন তুই ভোগের উপরে অ্যাপ্লাই করবি আর ভোগ হয়ে যাবে, তারপরে আর কোনো ফ্যান্টাসি কাজ করবে না। কারণ ফ্যান্টাসি তখনই কাজ করে যখন ওই ফ্যান্টাসির বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন হয়ে গেলে সেখানে নতুন ফ্যান্টাসির প্রয়োজন পড়ে, আর নতুন ফ্যান্টাসি এত তাড়াতাড়ি গজায় না, এত তাড়াতাড়ি সামনেও আসে না। আর নতুন ফ্যান্টাসি কি দাঁড় করাবি তুই? মনে কর আজকে তুই একটা পজিশনে অ্যালাউ করলি, কাল আর একটা পজিশনে, তুই 360 দিন 360 ধরনের পজিশন তো তুই আর পাচ্ছিস না। তখন তোর এই ভোগের সুখ তুই কিভাবে পাবি? তখন তোকে সাবজেক্ট চেঞ্জ করা লাগবে। সাবজেক্ট তুই চেঞ্জ করতে শুরু করবি। যাকে দেখে তোর সুখ জেগেছিল তাকে ভোগ করার পরে সেই সুখ শেষ। এখন তাকে এমন একজনকে বেছে নিতে হবে যাকে দেখে তো সেই সুখ জাগবে আবারও, এবং ভোগ করার মাধ্যমে সেই সুখ শেষ হয়ে যাবে। এর বাইরে আর কোনো পথ রয়েছে তোর হাতে? প্রত্যেকটা অফেন্ডারের হাতে দেখবি যে সবাই এইরকম। সুখের পরে ভোগ, তারপরে আর ভালো লাগে না, তো আবারও সুখ, আবারও ভোগ, তারপরে আর ভালো লাগে না। এখন ভোগ যে করে তার কোনো ক্লাস নেই। সে হতে পারে সে সবচেয়ে বড় ধনী, হতে পারে সে একজন মেথর, হতে পারে সে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, হতে পারে সে একদম গণ্ডমূর্খ। কিন্তু ভোগ তারা সকলে মিলেই করে, একইভাবেই করে। একজন মূর্খ যেইভাবে ভোগ করবে,
একজন শিক্ষিত কিন্তু তার চেয়ে তো অন্যভাবে ভোগ করবে, অনেকটা ক্লাসি স্টাইল। ভোগ একই জিনিস কিন্তু একটু ক্লাসি স্টাইল। যেমন অশিক্ষিত যে সে খুব দ্রুত চেষ্টা করে যাবে, খুব দ্রুত ফাস্ট মুভমেন্ট করবে, কিন্তু যে শিক্ষিত সে জানে যত স্লো তত বেটার, সে ওইভাবে আগাবে। তাহলে আবার শিক্ষার এখানে একটা ব্যাপার দাঁড়ায়। ঠিক তেমনি যে বড় লোক, সে এমন একজন স্কোর্ট হোক বা এমন একজন যেই হোক না কেন, এমন একজনকে ডাকবে যে তার ওই স্ট্যান্ডার্ডের সাথে কাছাকাছি তো অন্তত মিলে। আর যে অশিক্ষিত হোক বা সে অনেক বেশি গরিব হোক, সে কার কাছে যাবে, কাকে টান দিবে? আবার কখনো কখনো কিন্তু ভোগের মাত্রা যখন চরমে উঠে কিন্তু ভোগের কোনো পণ্য নেই, তখন এমন কোনো পণ্যের উপরে হানা দেওয়া হয় যে পণ্য কোন ক্যাটাগরি সেটা ভাবার সময় নেই। কালো, সুন্দর, মূর্খ, শিক্ষিত, ধনী, গরিব, পঙ্গু, অন্ধ, কিচ্ছু ম্যাটার করে না। আর যদি কখনো এরকম হয় যে ইনোসেন্সের প্রতি ভোগ জেগে ওঠে, তো আমি আবারও বললাম পেনিট্রেশন পসিবল না, কিন্তু অটোমেটিক সে ভোগের সুখ পেয়ে যায়। পেনিট্রেশনের পয়েন্টই আসে না তখন। এখন এত কথা বলে লাভ নেই। 570 করবি কি করবি না? আমি রেসপন্স দিলাম 570-এর কথা ভুলে যা, কিন্তু আমি 569-এর বিচার করব। সে আমাকে সাথে সাথে বললো যে বিচার তুই কিভাবে করবি? তো মনে আছে সেই দিন আমাদের একজন কমান্ডার তোর কি হালত করেছিল? মার খেয়েছিস, মার খেতে পারিস, কিন্তু আজ পর্যন্ত কখনো এক্সপ্লয়েটের শিকার হয়েছিস? তুই যত বড় পুরুষ হোস না কেন, তোকে যদি একবার কেউ ভোগ করে, আর সেটা যদি কোনো পুরুষ হয়, তুই সেটা নিতেই পারবি না। কখনো কল্পনা করেছিস, ধর একটা ঘরে তোকে আমি এখন বেঁধে রাখলাম, তোকে একটা কাপড়ও নেই, এবং ঠিক 10 জন রাক্ষস তোর সামনে, ওই 10 জনের গায়ে কোনো কাপড় নেই, এবং এই 10 জন মিলে যদি তোকে ভোগ করে, তখন তোর কেমন লাগবে? প্রত্যেকটা পয়েন্ট থেকে কেমন লাগবে কল্পনা করতে পারবি? তো যখন আমি কিছু সময় রেসপন্স দিই নাই, কথাটা তো গায়ে লাগে। যে সময় আমি রেসপন্স দিই নাই, ওই সময় অটোমেটিক এমন কয়েকটা ফিলিংস আসলো আমার ভেতরে, মানে ব্যাড টাচ। ও যে 10টা কথা বললো না, যে 10 জন, আমি 10টা স্থানে ব্যাড টাচ পাই। আমি কিন্তু ফ্লোরে বসা, হাঁটু জড়িয়ে বসা মানুষ আমি। তো আমি টাচগুলো একসাথে পাওয়া মাত্র আমি লাফ দিয়ে উঠি এখানে, এবং লাফ দিয়ে ওঠার পরেই ও মানে খুব দ্রুত তালি দিতে শুরু করে, যেন খুব খুশি হয়েছে ব্যাপারটা। তো আমি যখন আশ্চর্য হয়ে তাকিয়ে আছি ওর দিকে, মানে শরীরে অস্বস্তি বয়ে যায় না, ওই অবস্থায় যখন তাকিয়ে আছে, আর ও যে খিলখিল করে ওই হাতে তালি দিচ্ছিল বাচ্চাদের মতো হাসতে হাসতে, তখন ও সম্ভবত বলেছিল, আমার খেয়াল নাই, ও মনে হয় সম্ভবত বলেছিল যে কেমন লাগে, কিন্তু আমার খেয়াল নাই কথাটা পুরোপুরি। মানে সেই অনুভূতিটা আমাকে দিয়েছে শুধু টাচের। ও তখন আমাকে বলল, এইভাবে যদি ভায়োলেট করা যায় কাউকে একদম ভোগের আগ পর্যন্ত, ওইটা সবচেয়ে বেশি সুখের। তোকে বেঁধে রাখলো উল্টো করে, ব্যাস। ভায়োলেট করা খুব সহজ। পুরুষকে ভায়োলেট করা যায় একভাবে, আর স্ত্রীদেরকে ভায়োলেট করা যায় 2 ভাবে। কিন্তু স্ত্রীরা ভায়োলেশন সহ্য করতে পারে কিছুটা সময়ের জন্য, কিন্তু পুরুষ পারে না। পুরুষ সেই ম্যাটেরিয়ালে তৈরি না, কারণ মেয়েরা এমনভাবে তৈরি যে তারা সাপ্রেশনের সামনে যখন পড়বে, তারা নিজেদেরকে হারিয়ে ফেলবে সেই সাপ্রেশনের ভেতরে। কিন্তু পুরুষ সে সব সময় চাইবে সাপ্রেশন থেকে বের হওয়ার জন্য। তখন সবচেয়ে বেশি স্বাদ কোন জায়গায় পাওয়া যায় জানিস? তো আমি নিজে থেকে উত্তর দিলাম যে পুরুষ। তো সে সাথে বললো, এক্স্যাক্টলি। আমি এই কনভারসেশনটা থামাতে চাচ্ছিলাম। এই কনভারসেশন ভালো না।
তো আমি নিচে থেকে তখন শুরু করলাম। ঠিক যেভাবে এক্সোসিজম করা শুরু করি আমরা, একদম টু দা পয়েন্টের থেকে শুরু করলাম। ওই পয়েন্টে, যে পয়েন্টে গেলে কাউকে জ্বালিয়ে দেওয়া সম্ভব। জ্বালিয়ে দেওয়া সম্ভব বলতে এমন না যে মানে আপনার তাকে পুড়িয়ে দিলেন এটা সেটা, ওইটা না। ওইখানে জ্বালিয়ে দেওয়া বলতে ওকে, ওর ওই স্পেসেও আর থাকতে পারবে না। মানে এই ঘরে একটা আগুন লেগে যাবে, এই স্পেসটাও আর থাকতে পারবে না ওর জন্য সেটা। তো যেই সময় আমি পড়তে শুরু করলাম, আমার থট প্রসেস বাধা পেতে শুরু করলো। ওর যে আক্রমণটা ছিল আমার প্রতি, ওই আক্রমণ আমাকে একেবারে কাবু করে ফেলেছে, যেটার ফলস্বরূপ আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল কেঁপে 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 কেঁপে। এবং ও দুইটা আঙ্গুল দিয়ে এমনভাবে ইশারা করছিল যেন মানে আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। এবং যখন ইশারা দিচ্ছে তখন আমি ব্যাড টাচ পাচ্ছিও, আমি এটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো আমি বের হয়ে আসি ঘর থেকে, বের হয়ে আসি। তো ঘর থেকে এসে প্রচণ্ড জোরে হাসছে এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, ঠিক এক্স্যাক্ট কথাটা আমি আর আপনাদেরকে তো আর বলতে পারলাম না, কিন্তু সে বলল যে সে একবার চেষ্টা করেছিল তোমাদের কারণে সফল হয় নাই। তোমরা যদি রাতের বেলা যদি না জেগে থাকো, যদি একটু ঘুমাতে, তাহলে তোমাদের মেয়ের সাথে সে অন্তত একটু সুখে সময় কাটাতে পারত। কথাটা কিন্তু 100 গুণ বেশি খারাপ ছিল। তা আমি তাদেরকে বললাম যে আমি আজকে না, আজকে আর হচ্ছে না আমার দ্বারা, আমি আগামীকালকে আসবো। আমি যখন ঘর থেকে বের হই, এটা যে একটা বড় মিস্টেক ছিল সেটা আমি কল্পনা করতে পারি না। আমি তখন রাস্তায় নিজেকে বেইট হিসেবে উপস্থাপন করে রেখেছি, মানে এমনভাবে যে সে যদি আমার পিছনে আসে, সে যদি আমার কাছে আসে, কারণ মেয়ের শরীরে আমি ওর সাথে কিছু করতে পারছি না। আর এই জায়গাটাকে নিজের মতো নিজের কন্ডিশনে সে সাজিয়ে রেখেছে, যার কারণে আমি সেখানে কোনো কিছু করতেও পারছি না। দেখুন তো তারা আমার কাছে আসে, তখন আমি গাড়িতে, এই জন্য অনেক কথা আমি শুনতে পাইনি। কিন্তু আমার প্ল্যান ছিল এটা, ঠিক যেই জায়গায় মিঠুর মার বাড়ি থেকে বের হওয়ার পরে আমার উপরে হামলা হয়েছিল, ইচ্ছা করছিল আমি ওই রাস্তা দিয়েই আমার বাড়ির দিকে আজ যাব, মানে যেখানে আমি থাকি ওই রাস্তা দিয়ে ঘুরলে আমার বাসায় যাওয়ার রাস্তার মধ্যে তফাৎ হয় 100 মিটার এবং 900 মিটার। রাস্তাটা এত বড়। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে চারপাশে বাড়িঘর থাকলেও ঘুটঘুড়ে অন্ধকার, আর 3টা কবরস্থান, 4টা হবে কারণ একটা পরিত্যক্ত। আশপাশে একটা রাস্তার মোড় আসবে, যেখানে চার রাস্তার মোড়। ওই 4 রাস্তার মোড়ে আপনি দাঁড়িয়ে যদি চিৎকারও দেন, কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে না। মানে বাড়িঘর কিছুটা দূরে এতখানি, আর এত নির্জন। আবার সেই 4 রাস্তা দিয়ে যদি আপনি আবার সোজা যান, তাহলে আপনার সামনে পুরোপুরি বিলের মতো অবস্থা। অর্থাৎ আমি অনেক দূর ঘুরে যাচ্ছি ইচ্ছা করে। তো আমি ওই 4 রাস্তার কাছে যখন আসলাম, তখন আবার দিগন্ত তারা আমার কাছে আসে এবং সে আমাকে বলে, মানে সে কতখানি ডেডলি। কে? পাদ্রি। দিগন্ত তারা আমাকে বলে, দেখো ও কিন্তু আলবেনিয়ানের সমান শক্তি ম্যাচ করে, কিন্তু সে বোকা না, সে ওই অ্যারোগেন্সের উপর সে চলে না। সে ওই অবস্থা করে ফেলবে যতটুকু পর্যন্ত তুমি নিতে পারবে না। তুমি আজকে পারো নাই, আগামীকালকে পারবে না। ও এমনভাবে করতে পারে সব কিছু যেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, মানে এই কথা বলছো কেন যে পারবো না? তাহলে সলিউশন কি? ওই সলিউশনের কথায় দিগন্ত তারা আমার দিকে তাকিয়ে কোনো কথা বলো না। আমি নিজের মুখ দিয়ে ধাম করে বলে বসলাম, কি 570 করার মতো লোক মনে হয় আমি? দিগন্ত তারা বলে, আমি জানি তুমি ওরকম না। তখন দিগন্ত তারা আমাকে বলল, পাদ্রির উপরে সারা সে আক্রমণ চালানোর জন্য যাতে আমি অর্ডার দিই। কাদেরকে? বহরের লোকদের। কারণ এখানে স্ট্রেংথের একটা ব্যাপার, শক্তির একটা ব্যাপার। দিগন্ত তারা তার সাথে পেরে উঠতে পারবে না, শক্তিতে পেরে উঠতে পারবে না। কারণ
আলবেনিয়নের ইগো ছিল অনেক বেশি। ও চারপাশ দেখে নাই। পাদ্রি সবার ব্যাপারে জানে। পাদ্রি খুব ভালো করে জানে দিগন্ত তারা এখানে আছে। পাদ্রি খুব ভালো করে জানে যে আমি কি করেছি বেইজুদের সাথে, মানে বাগজুদের সাথে। পাদ্রি সব জানে, তারপরও সে এখানে আসছে। ওর গ্যাব্রিয়েলদের সাথে কি হয়েছে, মাইকেলদের সাথে কি হয়েছে সেটা সে জানে। সে সব কিছু জেনে শুনে তারপরে এখানে এসছে, এবং সে প্লট সাজাবে অবশ্যই, যাতে বিপদ বাড়ে আমার। তখন আমি ওকে বলেছিলাম, দেখো আমি ওই লোকগুলোর বিশ্বাস ধরতে পারিনি এখন পর্যন্ত। ওদের বিশ্বাসই ধরতে পারিনি। ওদের ভেতর থেকে কেউ কেউ পছন্দ করে আমাকে, কোনো কারণে করে আমি জানি না, তাই বলে আমি এই কাজ করতে পারি না। তো দিগন্ত তারা তখন উত্তর দিল না, কারণ ও নিজেই তো চাচ্ছে যে বহরের লোক ওর উপরে সারাশি হামলা করুক। কিন্তু যেহেতু আমি না করেছি, এখানে কোনো কথা নেই।